Good morning. ওয়েলকাম ফ্রেন্ডস। আজকেই বৃষ্টি স্নাত দিনে আজকে একটা গল্প শোনা যাক। আশা করি এই বৃষ্টি ঝরা দিনে গল্পটা শুনতে খারাপ লাগবে না। গ্রিক পুরাণ অনুসারে গ্রিকের মহান নাট্যকার সফোক্লিসের রচিত ওয়াদিপাস রেক্স নাটকের গল্পটাই আজকে বলবো। এই নাটকের গল্পটা তরুণ তরুণীদের যারা কলেজে সাহিত্য নিয়ে পড়ছেন তাদের কাজে লাগতে পারে, আর গল্প হিসেবে এটা শুনতে সকলেরই খুব ভালো লাগবে। চলুন গল্পটা শুরু করা যাক। গ্রিসের কলিন্থি বলে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পলিবাস এবং রানী ছিলেন মেরোপি। তারা ছিলেন নিঃসন্তান। একদিন হঠাৎ আমি আপনাদের নবজাত শিশুকে নিয়ে এসে রাজাকে সমর্পণ করলেন। বললেন, রাজন, এর দায়িত্ব আপনি নিন। রাজা তো খুব খুশি, রানী খুশি, তাদের কোনো সন্তান নেই, এরকম ফুটফুটে সুন্দর একটি সন্তান পেয়ে। সেই বাচ্চাটার, নবজাত শিশুটার পায়ে ক্ষত ছিল, আঘাতের চিহ্ন ছিল, পাটা ফোলা ছিল। সয়েলেন ফুট বলছে। গ্রিক ভাষায় সয়েলেন ফুটের মানে হচ্ছে ওয়াদিপাস। অতএব সেই নবজাত শিশুর নামকরণ হলো ওয়াদিপাস। রাজমহলের প্রাচুর্য, রাজা রানীর আদর, স্নেহ, ভালোবাসায় সেই নবজাত শিশু ধীরে ধীরে বড় হতে লাগলো। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে উপনীত হলো। সে জানে এরাই আমার বায়োলজিক্যাল বাবা মা। সেভাবেই তাকে আদর, স্নেহে, মমতায় রাজা পলিবাস এবং রানী মেরোপি তাকে মানুষ করছেন। একদিন ওয়াদিপাস রাজপথে বেরিয়েছেন। হঠাৎ এক পেচো মাতাল, মানে মদ মাতাল যাকে বলে, তাকে দেখে মাতলামি করতে করতে, তাল খেতে খেতে এসে বলছে, এই ছোড়া, শোনো, তুমি রাজা পলিবাসের পুত্র নও, তুমি তাদের পালিত পুত্র। তুমি করিন্থের রাজা কোনোদিন হতে পারবে না। এই শুনে যুবক ওয়াদিপাসের মাথায় ঝড় বইতে লাগলো, মাথায় আগুন জ্বলতে লাগলো। সে তার পিতৃ পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে গেল। সে কি করবে? সে চলে গেল ওরাকেল অফ অ্যাপেলোর কাছে। ওরাকেল অফ অ্যাপেলো হচ্ছে সূর্য দেবতার যেখানে পুজো হয়। সূর্য দেবতার আশীর্বাদে সেখানে যারা পুরোহিত থাকেন তারা ভবিষ্যৎবাণী করতে পারেন, তারা ভবিষ্যৎ দ্রষ্টা। তাদের কাছে তরুণ ওয়াদিপাস জিজ্ঞাসা করলো, আমার পিতৃ পরিচয় কি বলুন। ওরাকেল ওয়াদিপাসের প্রশ্নের উত্তর তো দিল না, কিন্তু তার পরিবর্তে যে কথা বলল সেটা তার সমস্যা আরো 1000 গুণ বাড়িয়ে দিল, তাকে উদ্ভ্রান্ত করে দিল। ওরাকল কি ভবিষ্যৎবাণী করলো? সে বলল, তুমি তোমার পিতার খুনি হবে, তোমার হাতে তোমার পিতা মৃত্যু হবে, এবং তুমি তোমার মায়ের শয্যা সঙ্গিনী হবে, তুমি তোমার মাকে বিবাহ করবে। এই কোনো ছেলে সহ্য করতে পারে? আমি আপনাদের
সুজয় দে বলছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু, তাহলে এখনই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে অলে একটা ক্লিক করুন। সে ভাবলো যে মা বাবা জন্মের থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, এত স্নেহ ভালোবাসায় আমাকে মানুষ করেছে, আমি সেই পিতাকে খুন করব, সেই মায়ের সাথে সহবাস করব। হে ঈশ্বর! সে পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো পায়চারি করতে লাগলো। সে ভাবলো রাজপ্রাসাদে আর ফিরে যাব না, তাহলে ওই ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে যায়। সে বেরিয়ে পড়ল, উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো। কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো দিক নির্দেশ নেই। উদ্ভ্রান্তের মতো সে ছুটছে দূরে দূরে, আরো দূরে রাজপ্রাসাদ থেকে, বাবা মায়ের কাছ থেকে। চলতে চলতে সে একটা এমন জায়গায় এসে পৌঁছালো, সেখানে কয়েকটা রাস্তা মিলিত হয়েছে। রাস্তাটা খুব সংকীর্ণ। সেই রাস্তা দিয়ে এক অভিজাত ব্যক্তি তার সঙ্গী সাথীদের নিয়ে আসছিলেন। তারা বললেন, হে ছোকরা, সরে যাও আমাদের পথ থেকে। তখন রাস্তাটা খুব সরু। রাজার ছেলে, রাজপ্রাসাদে মানুষ, শক্তিশালী, পেশিবহুল, মাথা গরম। সে বলল, কি আমাকে হুমকি দিচ্ছে? সে সঙ্গে সঙ্গে তাদের আক্রমণ করলো, করে সেই অভিজাত ব্যক্তিকে খুন করলো এবং তার সঙ্গীদেরও খুন করলো। শুধু একজন, ওই অভিজাত ব্যক্তির একজন সঙ্গী পালিয়ে যেতে পেরেছিল। তারপর সে হাঁটতে হাঁটতে যে দেশে প্রবেশ করলো, সেই দেশটা হচ্ছে থিবস। সেখানে তখন বিশাল অরাজক অবস্থা। সেখানে রাজত্ব করছে এক ভয়ানক জন্তু, এক দৈত্য, ফিনিক্স। তার মুখাবয়ব এক সুন্দরী নারী, শরীরটা সিংহের, আর তার দুটো বিশাল পাখনা রয়েছে। তার অত্যাচারে থিবসবাসী অতিষ্ঠ। হত্যা, অনাচার চলছে থিবসে। প্রবেশদ্বারে তাকে বাধা দিল ফিনিক্স। বলো, তুমি তো ঢুকতে পারবে না। এদিকে ওইডিপাস ঢুকবে। তখন ফিনিক্স বলল, একটি শর্তে তুমি ঢুকতে পারো, আমার একটি ধাঁধার প্রশ্নের উত্তর দিতে হবে। ওইডিপাস ছিল সাহসী এবং বুদ্ধিমান। সে বলল, বলল, তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে প্রবেশ করতে দেব এবং আমি তার বিনিময়ে নিজে আত্মহত্যা করব। তখন ওইডিপাস বলল, তোমার প্রশ্নটা বলো। তখন ফিনিক্স বলল, কোন প্রাণী দিনের প্রথম ভাগে 4 পায়ে হাঁটে, দিনের বেলায় 2 পায়ে হাঁটে, দিনের শেষে 3 পায়ে হাঁটে? সে কিছুক্ষণ চিন্তা করে বলল, তোমার প্রশ্নের উত্তর মানুষ। কেননা সে শৈশবে হামাগুড়ি দেয়, 4 পায়ে হাঁটে, আর তার প্রাপ্তবয়স্ক অবস্থায় সে 2 পায়ে হাঁটে, আর তার জীবনের শেষ লগ্নে বার্ধক্যে সে 3 পায়ে হাঁটে, 2 পা এবং একটি লাঠি। ফিনিক্স বলল, সাবাস, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছ, অতএব তুমি প্রবেশ করতে পারো, আমি আত্মহত্যা করব। সে পাহাড় থেকে পড়ে ফিনিক্স আত্মহত্যা করল। এবার থিবসে সে প্রবেশ করলো। থিবসের জনসাধারণ জানতে পারল যে এই যুবক
সেই ফিনিক্স নামক ভয়ানক দস্যুকে, অসুরকে মেরেছে। ফিনিক্সে এবার শান্তি ফিরে আসবে, এই আনন্দে থেবসবাসী উল্লাস করতে লাগলো, ওয়াদিপাসের জয়ধ্বনি করতে লাগলো। তরুণ ওয়াদিপাসকে রাজধানীতে নিয়ে এলো এবং তাকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করলো। এবং আগের যে রাজা ছিল তার স্ত্রী এবং তার শ্যালক ক্রেয়ন তাকে সিংহাসনে বসতে দিল, তাকে রাজা হিসেবে বরণ করে নিল। এবং ক্রেয়ন তার বোন জাকাস্টা, যে লুইসের স্ত্রী ছিল, তাকে বিবাহ দিল এই ওয়াদিপাসের সাথে। তারপরে থেবসে শান্তি ফিরে এলো এবং এই কয়েক বছর থেবসে কোনো অশান্তি নেই। গাছে গাছে ফুল, শস্যক্ষেত্র, শস্য শ্যামলা, প্রকৃতি শান্ত, গাছে গাছে পাখিরা ডাকছে, ঘরে ঘরে সমৃদ্ধি। ইতিমধ্যে ওয়াদিপাস এবং জাকাস্টার সহবাসের ফলে 4টি সন্তানের জন্ম হয়। 2টি সন্তান কন্যা সন্তান, 2টি পুত্র সন্তান। কিন্তু ভাগ্যদেবী অন্তরালে হাসছিলেন বোধহয়। হঠাৎ থেবসে নেমে এলো মহামারী। শস্যক্ষেত্র পুড়ে যাচ্ছে, কোথাও ফসল নেই, গাছে ফল শুকিয়ে যাচ্ছে, মায়েদের জঠরে সন্তান মারা যাচ্ছে, ঘরে ঘরে মৃত্যুর শোক। সে এক ভয়ানক দিন, সে বড় কঠিন সময়। থেবসবাসী এরকম দেখেনি। তারা সবাই মিলে এসে সমবেতভাবে কোরাসে রাজার কাছে বলল, রাজা, তুমি আসার পরে আমাদের সমৃদ্ধি দেখেছি, শস্যক্ষেত্র শস্য শ্যামলা হয়ে উঠেছে, আর আজকে শুধু মৃত্যুর মিছিল। তুমি কিছু করো রাজা। ওয়াদিপাস ছিলেন প্রকৃত নিষ্ঠাবান রাজা, পূজাবৎসল রাজা। তিনি বললেন, আমি সব শুনেছি, আমার শ্যালক ক্রেয়নকে পাঠিয়েছি ওরাকেল অফ ডেফিলের কাছে এই অবস্থার প্রতিকার জানতে। কিছুক্ষণ বাদে ক্রেয়ন ফিরে এলো। ওয়াদিপাস বলল, বন্ধু ক্রেয়ন, কোনো সুখবর এনেছো তুমি? সে বলল, হ্যাঁ, ওরাকেল অফ ডেফিলে ভবিষ্যৎবাণী বলেছে যে রাজা লিউসের মৃত্যুর যে হত্যাকারী, তার সাজা হয়নি এখনো। সেই হত্যাকারীর সাজা যতদিন না হবে এই মহামারী কাটবে না। তখন ওয়াদিপাস বলে, এইটে তোমরা রাজা লুইসের মৃত্যুর পর তার হত্যাকারীকে সাজা দাওনি? বলল, না, তার কোনো সূত্র আমরা পাইনি। বলল, এটা তো করতেই হবে, রাজা লুইসের হত্যাকারীকে খুঁজে বের করতেই হবে। আমি যেমনভাবে পারি এর সমাধান করব, আমার প্রজাদের দুঃখ লাঘব করবই। সে তখন টাইরেসিয়াস নামে এক অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন থেবসে। সেই বৃদ্ধ অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টার কাছে গেলেন যে, টাইরেসিয়াস, তুমি তো ভবিষ্যৎ দ্রষ্টা, বলো কে ছিল রাজা লুইসের হত্যাকারী? সে কিছুতেই বলবে না। সেই বুড়ো কোনো কথাই বলছে না, একেবারে মুখ বন্ধ করে আছে। আর সে যত চুপ করে থাকছে, ওয়াদিপাস তত উত্তেজিত হচ্ছে, তত তাকে নানাভাবে কুৎসিতভাবে তাকে আক্রমণ করছে। তারপরে উত্তেজিত হয়ে
টাইরেসিয়াস বলল, লুইস, রাজা লুইসের হত্যাকারী তুমি, তুমি ওয়াদিপাস। আর যেদিন এই সত্যটা তুমি জানতে পারবে, সেদিন তোমার বিড়ম্বনা, শোক, বিলাপের অন্ত থাকবে না। কিন্তু এই টাইরেসিয়াসের এই কথাকে ওয়াদিপাস মানতে পারিনি। সে ভেবেছিল এটা একটা ষড়যন্ত্র, ক্রেওনের সাথে ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করার একটা ষড়যন্ত্র। এদিকে জাকাসটাও এটা নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করছে, বলছে এরকম ভবিষ্যৎবাণী অনেক সময় মিথ্যা হয়, অনেক সময় মেলে না, তুমি কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো, ছেড়ে দাও, সব ভবিষ্যৎবাণী খাটে না। বললো আমার এরকম একটা ঘটনা তো ঘটেছিল, আমার এবং রাজা লুইসের একটি পুত্র সন্তান হয়েছিল। তারপর ওরাকেল অফ ডেভিল থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এই নবজাত শিশু রাজা লুইসকে খুন করবে এবং আমার সাথে তার বিবাহ হবে, সে আমার সাথে সহবাস করবে। তাই তাকে আমরা পাহাড়ে ফেলে দিয়ে এসেছিলাম। সে তো মরে গেছে, কই সেই ভবিষ্যৎবাণী কি সত্যি হয়েছে? এসব শুনে ওয়াদিপাসের যেন আরও বিপন্নতা বাড়ছে। সে কিছুই বুঝতে পারছে না কোনটা সঠিক কোনটা বেঠিক, কিন্তু সে সত্য জানতেই চায়। সত্য জানার আকুল আগ্রহ তার। ইতিমধ্যে কলিন থেকে এক ভৃত্য এসে হাজির হলো, এসে বলল, রাজা, কলিন্থের রাজা পলিবাস মারা গেছেন, স্বাভাবিকভাবেই মারা গেছেন, সিংহাসন শূন্য, আপনাকে যেতে হবে কলিন্থে। কিন্তু ওয়াদিপাস ভয় পাচ্ছে যে অর্ধেক ব্যাপারটা মিটেছে, কিন্তু আর অর্ধেক সত্য হতে পারে। অর্থাৎ পিতাকে হত্যা করার ব্যাপারটা মিটে গেল, কিন্তু মায়ের সাথে বিবাহ বা সহবাস সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ কলিন্থে কোনোভাবেই যাওয়া যাবে না। তিনি কলিন্থে যেতে রাজি হলেন না। এই শুনে, এই ভবিষ্যৎবাণীর কথা শুনে সেই ভৃত্য বললেন, রাজা, আপনি অযথা ভয় পাচ্ছেন, আপনি তো রাজা পলিবাসের প্রকৃত সন্তান না, আপনি তো পালিত পুত্র, অতএব এই ভবিষ্যৎবাণী আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। আমি সেই মেষপালক যে আপনাকে পাহাড়ের চূড়া থেকে নিয়ে রাজা পলিবাস এবং রানী মেরোপির কাছে দিয়েছিলাম। এই শুনে ওয়াদিপাস তো আরও ভয় পেয়ে গেল। বলল, আপনার পায়ে সেই ক্ষত চিহ্ন এখনো দেখুন আছে, সোয়ালেন ফুটের কথাটা। ইতিমধ্যে সেই পুরনো ভৃত্য যার হাতে জাকাসটা ওই নবজাত শিশুকে বেঁধে পাঠিয়ে দিয়েছিল পাহাড়ে ফেলতে, সেই ভৃত্য এসে গেল। সেই ভৃত্যকে কলিন্থের মেষপালক চিনতে পারলো, বলল, এই তো আপনাকে আমার হাতে দিয়েছিল। তখন জাকাসটা এবং ওয়াদিপাসের কাছে সমস্ত বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জাকাসটা দৌড়াতে দৌড়াতে ঘরে যেয়ে দরজা দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন যে নিজ পুত্রের সাথে সহবাস করেছি। আর রাজা ওয়াদিপাস একটি চুলের ক্লিপ দিয়ে নিজের চোখ ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে অন্ধ হয়ে গেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সিংহাসন ছেড়ে দেশ ছেড়ে নির্বাসনে চলে যাবেন। শ্যালক কেরনকে বললেন সিংহাসনে বসতে, সিংহাসন রক্ষা করতে, এবং বললেন তার যে 4টি সন্তান তাদের সঠিকভাবে লালন পালন করতে। এই বলে তিনি থিপস থেকে বেরিয়ে চলে গেলেন তিনি কলোনাস বলে একটি রাজ্যে, যেখানকার রাজা
ওয়াদিপাসকে খুব সম্মান করতেন, তাকে সেই দেশের বিশেষ অতিথি হিসেবে গ্রহণ করলেন এবং সেখানেই তিনি তার বাকি জীবন কাটান এবং সেখানেই তার মৃত্যু হয়। এই হচ্ছে সফিক্লেসের লেখা ওয়াদিপাস রেক্স গল্পটি। এই গল্পে কন্ট্রাডিকশন, আয়রনি এবং বেগান্ত নাটকের সমস্ত গুণ আছে। অ্যারিস্টটল বলেছিলেন ট্র্যাজিক নাটক সেখানে যেখানে সমস্ত গুডউইল থাকবে সেই ব্যক্তি, তিনি ট্র্যাজিক হিরো, যার ভিতর সমস্ত গুডউইল থাকবে, গুড উইশেস থাকবে, কিন্তু ভাগ্য বা নিয়তির কারণে তাকে খারাপ হতে হবে, তাকে পতনের পথে যেতে হবে। সেটাই হচ্ছে ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য। অ্যারিস্টটল তার পোয়েটিক বইয়ে লিখেছিলেন। এখানে আমরা সেটাই দেখছি যে ওয়াদিপাস বীর, বুদ্ধিমান, পূজা বৎসল এবং তিনি সত্যকে জানার অধীর আকাঙ্ক্ষায় তার কাল হয়েছে। তিনি যদি লুইসের মৃত্যুর কারণ জানার জন্য এত আগ্রহ প্রকাশ না করতেন, এত অস্থির না হতেন, তাহলে কিন্তু এই ঘটনা হয়তো, এই পরিণতি হয়তো আমাদের দেখতে হতো না। এবং অ্যারিস্টটল যে কথা বলেছেন যে এই জাতীয় ট্র্যাজিক হিরোদের মানুষ ঘৃণা করে না, তখন থেবসবাসী যখন ওয়াদিপাস শহর ছেড়ে চলে যাচ্ছে, কেউ তাকে তিরস্কার, গালাগালি করেনি, সকলে চোখের জল ফেলেছে, সকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছে, তার নিয়তির কথা ভেবেছে যে কি নিয়তি তাকে নিয়ে এসেছে, নিয়তি কোথায় তাকে নিয়ে এসেছে, কোন পরিণতি। আর কি, আর সমস্ত জায়গায় দেখছি নিয়তি তাকে ক্রমাগত সেই ভবিষ্যৎ বাণীর দিকে টেনে নিয়ে গেছে, সেটাকে সত্য করার জন্যে। সে যত দূরে যেতে চেয়েছে সে তত সেই ভবিষ্যৎ বাণীকে সত্য করার দিকে এগিয়ে গেছে। এখানেই হচ্ছে আয়রনি, এখানেই হচ্ছে গল্পের টুইস্ট। আশা করি গল্পটা খারাপ লাগেনি। এবার একটা কথা, যে এবার আমাদের বুঝতে হবে সেই খ্রিস্টপূর্ব 500 বিসিতে এই গল্পটা রচনা হয় এবং সেখানে মঞ্চস্থ হয়েছিল। খ্রিস্টপূর্ব সময়ে এটা গ্রিসে মঞ্চস্থ হয়েছিল, কিন্তু একটা ইটও পড়েনি, গালাগালি ছুটে আসেনি, জনগণ এই নাটককে বয়কট করেনি। যেমন প্রজাপতি বিবরের মতো বই এখানে আধুনিক সময় বিংশ শতাব্দীতে নিষিদ্ধ হয়, কিন্তু সফোক্লেসের রচনা ওয়াদিপাস রেক্স কিন্তু মঞ্চস্থ হয়েছে, তার লেখা বই নিষিদ্ধ হয়নি। তাহলে মননের দিক থেকে সেই প্রাচীন গ্রিসের মানুষ কত উন্নত মনা ছিল যে তারা এই মায়ের সাথে সন্তানের সহবাস, সেটা ভাগ্যের পরিহাসে হতে পারে, কিন্তু সেটাকে তো তারা মেনে নিয়েছে, তারা করুণা করেছে, তারা ভেবেছে এটা একটা নিয়তি, তার ঘৃণা করেনি, ইট ছোড়েনি, কুৎসিত গালাগালি দেয়নি, বলেনি এটা কুরুচিকর। এখানেই সময়কে বুঝতে হবে যে আমরা কতটা আধুনিক হয়েছি আর সেই সময়ের মানুষ কতটা আধুনিক ছিল গ্রিসে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।